চাঁদপুরের জঙ্গল ছিল এক নীল নদী দিয়ে ঘেরা মনোরম পরিবেশ। সেখানে সকল পশু পাখিরা খুব আনন্দের সাথে মিলেমিশে বসবাস করত। হরিণ ভাই, তুমি এইখানে গাছের পাতা খাচ্ছ? ওইদিকে দেখলাম মাঠের মাঝে খুব সুন্দর কচি কচি ঘাস ও ঘাসের দানা হয়ে রয়েছে। তোমরা সেখানেও যেতে পারো। ও তাই নাকি ময়ূর? তাহলে চলো সকল বন্ধুরা, আমরা ওই মাঠের দিকে যাই আর সেখানে গিয়েই কচি কচি ঘাস খাই। এই কথা শুনে হরিণের সাথে ছাগল, গরু, মহিষ, খরগোশ, ম্যাকাও, টিয়া সকল বন্ধুরা মিলে সেই মাঠের দিকে চলে যায় এবং সেখানে পৌঁছে কচি কচি ঘাস ও ঘাসের দানা খেতে থাকে। কি অপূর্ব সুস্বাদু এই ঘাসের দানা, তাই না? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো বন্ধু টিয়া। সকল পশু পাখিরা মিলে যখন মাঠে ঘুরে ঘুরে খেতে ব্যস্ত, তখন হঠাৎ কোথা থেকে সেখানে এক শাকচুন্নি এসে উপস্থিত হয়। আরে এ কি দেখছি আমি? এখানে মাঠের মাঝে একসাথে কত পশু পাখি! এই জঙ্গলে দেখছি আমার খাবারের অভাব হবে না। আজ থেকে আমি এই জঙ্গলেই থাকবো, আর যখন খুশি যেমন খুশি পশু পাখি ধরে ধরে খাবো। এই কথা বলেই শাকচুন্নি একটা গাছের আড়ালে গিয়ে লুকোয়। তারপর সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে খরগোশ ঘাসের দানা খেতে খেতে শাকচুন্নির কাছাকাছি পৌঁছতেই, এই সুযোগ, এক মুহূর্ত দেরি করা যাবে না। এখনই এই খরগোশটাকে আমাকে ধরতে হবে। এই কথা বলেই গাছের আড়াল থেকে শাকচুন্নি তার লম্বা হাত বের করে খরগোশকে ধরে ফেলে। আহ, কে কে আমাকে ধরলো? ওরে বাবা, এই যে শাকচুন্নি! বাঁচাও বন্ধুরা, আমাকে বাঁচাও! কিন্তু বাকি পশু পাখিরা কিছু বুঝে ওঠার আগেই শাকচুন্নি খরগোশকে একেবারে গিলে খেয়ে নেয়। আর তাই দেখে বাকি পশুরা ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে পৌঁছায় গভীর জঙ্গলের মধ্যে। এ কি হয়ে গেল? আমাদের বন্ধু খরগোশকে এইভাবে খেয়ে নিল। ওই শাকচুন্নি হঠাৎ কোথা থেকে এলো? আমিও তো তাই ভাবছি হরিণ ভাই। এতদিন আমরা বাঘ সিংহের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতাম, তবে সেটা তো স্বাভাবিক ব্যাপার, এই জঙ্গলের তেমনই নিয়ম। কিন্তু এই শাকচুন্নি কোথা থেকে এলো? এদিকে যখন জঙ্গলের পশু পাখিরা নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত, ওদিকে তখন শাকচুন্নি, আজ থেকে আমি যখন এই জঙ্গলেই থাকবো, তখন এখানে আগে আমাকে নিজের জন্য একটা চালা ঘর বানাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। শাকচুন্নি সাথে সাথেই নিজের জন্য একটা চালা ঘর বানিয়ে ফেলে। তারপর সে যায় জঙ্গলের চারপাশটা ঘুরে দেখার জন্য। বাবা, এই জঙ্গলের গাছে গাছে তো দেখি প্রচুর ফল হয়ে রয়েছে। এই কথা বলে শাকচুন্নি গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। সে একটা করে ফল তুলে তাতে কামড় বসায় আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আর এই রকম দিনের পর দিন চলতে থাকায় এতে জঙ্গলের পাখিদের খাবারের অভাব দেখা দিতে থাকে। এমন পরিস্থিতিতে জঙ্গলের সকল পশু পাখিরা গিয়ে পৌঁছায় জঙ্গলের রাজার কাছে এবং তাকে গিয়ে সমস্ত কথা জানায়। মহারাজ সিংহ, আপনি কিছু একটা উপায় বার করুন, ওই শাকচুন্নির হাত থেকে আমাদের রক্ষা করুন, নইলে আমরা যে না খেতে পেয়ে মরবো। শুধু তাই নয় মহারাজ, এতদিন জানতাম আমরা শুধু আপনারই খাদ্য, কিন্তু এখন ওই শাকচুন্নি আমার বন্ধু খরগোশ, ছাগল, গরু সবাইকে ধরে ধরে খেয়ে নিয়েছে। এ তো ভয়ানক সমস্যা দেখছি। আমাকে এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। চলো সব, আমার সাথে চলো। এই কথা বলে সিংহ সবাইকে নিয়ে সেই শাকচুন্নির চালা ঘরের দিকে এগোতে থাকে। তারপর সেখানে পৌঁছে সিংহ এক হুঙ্কার দিয়ে শাকচুন্নিকে ডাকে। শাকচুন্নি, কোথায় তুমি? শিগগিরই বেরিয়ে এসো, না হলে আজ তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। এই কথা শুনে শাকচুন্নি তার চালা ঘর থেকে বেরিয়ে আসে। কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস?
আমি এই জঙ্গলের রাজা মহারাজ সিংহ তোমাকে আদেশ করছি, তুমি এই জঙ্গল ছেড়ে চলে যাও। তুমি এই জঙ্গলের অনেক নিয়ম ভঙ্গ করেছ, সকলের ক্ষতি করেছ। শিগগিরই এই জঙ্গল ছেড়ে চলে যাও। মহারাজ সিংহ, তুমি এসেছো এই শাকচুন্নিকে ভয় দেখাতে? আমি তোমাকে মজা দেখাচ্ছি, দেখো এবার। এই কথা বলে শাকচুন্নি জাদু করে সিংহের লেজে আগুন জ্বালিয়ে দেয়। পালাও পালাও এখান থেকে তাড়াতাড়ি। তারপর সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায় আর গিয়ে পৌঁছায় নদীর ধারে। সিংহ নদীর পাড়ে বসে তার লেজের আগুন নেভায়। এবার কি হবে সিংহ মশাই? ওই শাকচুন্নি যে খুবই শক্তিশালী। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার মনে হয় আমাদের এখনই প্রকৃতি দেবীকে স্মরণ করা উচিত, আর তিনি নিশ্চয়ই কোনো উপায় বলে দিতে পারবেন। তুমি একদম ঠিক কথা বলেছ শিয়াল। চলো সব আমরা প্রকৃতি দেবীর ঝর্ণার কাছে গিয়ে তাকে স্মরণ করি। এরপর সবাই মিলে প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে এবং সাথে সাথেই সেখানে প্রকৃতি দেবী প্রকট হন। তারপর জঙ্গলের সকল পশু পাখিদের মুখে শাকচুন্নির কথা শুনে বুঝতে পারছি জঙ্গলে এক ভয়ানক বিপদ এসে উপস্থিত হয়েছে, কিন্তু মুশকিল হলো আমি প্রকৃতি দেবী, তাই আমার জাদু শক্তি এই প্রকৃতির ওপর কাজ করে, কোনো শাকচুন্নির ওপর নয়। তাহলে এখন উপায়? আমরা কি করে সেই শাকচুন্নির হাত থেকে রক্ষা পাবো প্রকৃতি দেবী? তোমরা চিন্তা করো না, আমি দেখছি কোনো উপায় বার করতে পারি কিনা। তারপর প্রকৃতি দেবী জাদু করে এক জাদু বলয় প্রকট করেন আর তাতেই তিনি দেখতে পান। শোনো তোমরা, ওই শাকচুন্নিকে বধ করার উপায় আমি পেয়ে গেছি। তবে তার জন্য তোমাদের মৎস্যকন্যার কাছে যেতে হবে এবং তাকে বলতে হবে সমুদ্রের তলদেশে এক কৌটোর মধ্যে শাকচুন্নির প্রাণ ভোমরা লুকোনো আছে, আর সেটাকে আগে খুঁজে বার করতে হবে। এই কথা শুনে সকল পশু পাখিরা মিলে নদীর ধারে চলে যায়। তারপর নদীর পাড়ে পৌঁছে মৎস্যকন্যা মণিমালা, মৎস্যকন্যা মণিমালা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মৎস্যকন্যা মণিমালা, সাড়া দাও বন্ধু, আমরা যে মহা বিপদের মধ্যে আছি, আমাদের তুমি রক্ষা করো। এর কিছুক্ষণের মধ্যেই মৎস্যকন্যা মণিমালা নদীর জল থেকে মাথা তোলে। কি হয়েছে বন্ধুরা, তোমরা এত উতলা কেন? তোমরা কি কোনো সমস্যায় পড়েছো? হ্যাঁ বন্ধু জলকন্যা মণিমালা, আমাদের জঙ্গলে এক শাকচুন্নি এসে উপস্থিত হয়েছে। সে আমাদের জঙ্গলের সমস্ত নিয়ম ভঙ্গ করে আমাদের ক্ষতি করছে। তুমি আমাদের রক্ষা করো। বেশ, আমাকে বলো আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি। এরপর মহারাজ সিংহ জলকন্যা মণিমালাকে প্রকৃতি দেবীর সমস্ত কথা খুলে বলে। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো জলকন্যা মণিমালা, তোমাকে ঠিক কি করতে হবে। অবশ্যই মহারাজ সিংহ, আমি খুব দ্রুত সেই শাকচুন্নির প্রাণ ভোমরা কৌটো খুঁজে আনার চেষ্টা করছি। এই কথা বলার সাথে সাথেই মণিমালা জলপরি জলের তলায় ডুব দেয় এবং সমুদ্রের তলদেশে পৌঁছে নানান দিক ঘুরে ঘুরে কৌটো খুঁজতে থাকে। তখন জলদেব তাকে দেখতে পেয়ে বলেন, কি ব্যাপার মণিমালা, তুমি এত অস্থির হয়ে কি খোঁজাখুঁজি করছো? আমার প্রণাম গ্রহণ করবেন জলদেব, ভালোই হয়েছে আপনার সঙ্গে দেখা হয়ে। এরপর মণিমালা জলদেবকে জঙ্গলের সমস্ত বিপদের কথা খুলে জানায় এবং ওই প্রাণভোমরা কৌটোর কথাও। ও, এই ব্যাপার, আমি এখনই সেই কৌটোর সন্ধান তোমাকে জানিয়ে দিচ্ছি। এই কথা বলে জলদেব চোখ বুজে ধ্যানস্থ হন আর কিছুক্ষণ পরেই চোখ খুলে তিনি বলেন, মণিমালা, তুমি একদম সঠিক জায়গায় এসেছো। সামনের ওই শৈবাল গুচ্ছের আড়ালেই কৌটোটি লুকোনো রয়েছে, কিন্তু ওই কৌটোর মধ্যে যে ভোমরাটি রয়েছে সে অত্যন্ত বিষধর এবং ভয়ঙ্কর। কৌটোটি খোলার সাথে সাথেই যদি সে কামড় বসায় তাহলে সাংঘাতিক বিপদ হতে পারে। এরপর মণিমালা সেই শৈবাল গুচ্ছের আড়াল থেকে কৌটোটি খুঁজে পায়। তারপর সেটি নিয়ে সোজা চলে যায় জঙ্গলের সেই নদীর পাড়ে। তারপর
সকল পশু পাখিদের কৌটোর মধ্যে থাকা বিষধর ভোমরার কথা জানায়। এ তো ভয়ানক বিপদ হলো দেখছি। এখন এই ভোমরাকে বার করলেই সে তার বিষ ছড়িয়ে গোটা জঙ্গলকে ধ্বংস করে দেবে, তার উপরে আবার এই শাকচুন্নি। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ রাতে যখন শাকচুন্নি ঘুমোবে তখন আমাদের একটি কাজ করতে হবে। আপনারা সকলে আসুন আমার সাথে। তারপর সবাই মিলে শাকচুন্নির সেই চালা ঘরের দিকে এগিয়ে যায়। একটু আড়ালে লুকিয়ে দেখতে থাকে শাকচুন্নি তখন তার চালা ঘরের সামনে আগুন জ্বালিয়ে মাছ পুড়িয়ে খাচ্ছে, এবং খাওয়া হয়ে গেলে আজ খাওয়াটা বেশ ভালোই হলো, পেট মন একেবারে ভরে গেছে। এবার যাই, গিয়ে একটু ঘুমিয়ে নি। এদিকে তখন শিয়াল বলে, মহারাজ সিংহ, এই সুযোগ। টুনি পাখি, তুমি ওই আগুন থেকে একটুখানি আগুন নিয়ে শাকচুন্নির চালা ঘরের উপর ফেলে দাও। এই কথা শুনে সাথে সাথেই টুনি পাখি উড়ে গিয়ে একটু আগুন ঠোঁটে করে তুলে নিয়ে শাকচুন্নির চালা ঘরে ফেলে দেয়। ময়ূর, তুমি শাকচুন্নির প্রাণ ভোমরার কৌটোটা নিয়ে গিয়ে ওই জ্বলন্ত চালা ঘরের উপর ফেলে দাও। এতে কৌটোটাও খুলতে হবে না, আর প্রাণ ভোমরাও পুড়ে ছাই হয়ে যাবে। তখনই ময়ূর কৌটোটি নিয়ে গিয়ে চালা ঘরের আগুনে ফেলে দেয়, আর সাথে সাথেই কে আমার এত বড় সর্বনাশ করলি? জ্বলে গেল, জ্বলে গেল, আমার প্রাণ ভোমরা পুড়ে ছাই হয়ে গেল। এইভাবেই শাকচুন্নি বধ হলো এবং গোটা জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। ইচ্ছাধারী নাগ যেই টুনি পাখির ছানাগুলোকে খেতে যায়, ঠিক তখনই জলপরি জাদু করে দুটি ছানাকে তার দু হাতে নিয়ে চলে আসে। প্রবল বর্ষায় টুনি ও টুন্না উড়তে উড়তে গাছের শক্ত ডাল খুঁজতে থাকে। তারপর তারা দুজনে দেখতে পায় জলাশয়ের ধারে একটি লাল ফলের গাছ। টুন্না, তুমি ওই লাল ফলের গাছ দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি। চলো না, আমরা ওই গাছের ডালে গিয়ে বসি। বৃষ্টি থামলে কাল সকাল থেকে আমরা ওই গাছের ডালেই বাসা বানাতে শুরু করব। তুমি ঠিক বলেছ। এরপর জঙ্গলে রাত নেমে আসবে, আমাদের আর বেশি দূর যাওয়া ঠিক হবে না। তারা উড়ে গিয়ে ওই গাছের ডালে বসে, কিন্তু দুই টুনি পাখি এটা জানতো না যে ওই গাছের ডালে বাসা বাঁধলে তাদের সাথে কি হতে পারে। এই বর্ষায় আমরা গাছের শক্ত ডাল তো পেলাম, কিন্তু আমাদের সন্তানদের জন্য বেশ মজবুত করে বাসা বানাতে হবে। হ্যাঁ, বৃষ্টি থেমে গেলে কাল সকাল থেকেই আমরা এই ডালে বাসা বানাতে শুরু করব। এর পরের দিন সকাল হতেই টুনি ও টুন্না গাছের ডালে বাসা বানাতে শুরু করে, আর গাছের নিচের জলাশয়ে অনেক খড়কুটি শুকনো পাতার টুকরো পড়ে নোংরা হয়ে যায়। ঠিক তখনই জলাশয় থেকে বেরিয়ে আসে এক জলপরি। এ কি, আমার পরিষ্কার জলাশয় এভাবে নোংরা কে করছে? চারিদিকে খড় শুকনো পাতায় ভর্তি করে দিয়েছে। জলপরি লাল ফলের গাছের দিকে তাকাতেই দেখতে পায় গাছের ডালে দুটি টুনি পাখি বাসা বাঁধছে। কারা তোমরা? আমার লাল ফলের গাছে বাসা বাঁধার সাহস কি করে হলো? এক্ষুনি তোমরা চলে যাও। টুনি, নদীর দিকে তাকিয়ে দেখো, জলে যে এক জলপরি। আমার ডিম পাড়ার সময় হয়ে এসেছে, তাই এই গাছের শক্ত ডালে আমরা বাসা বেঁধেছি। জঙ্গলে এত গাছ থাকতে এই গাছে কেন বাসা বেঁধেছ? তোমরা আমার জলাশয় পুরো নোংরা করে দিচ্ছ। আমি তোমাদের সাবধান করছি, যদি তোমরা প্রাণে বাঁচতে চাও তাহলে এই গাছ ছেড়ে অন্য কোথাও গিয়ে বাসা বাঁধো। আমরা অনেক কষ্টে এই বাসা বেঁধেছি, আমাদের কিছু সময় থাকতে দিন। টুনির ডিম ফুটে বাচ্চা বেরোলেই আমরা অন্য কোথাও গিয়ে বাসা বাঁধবো। তোমরা তার সম্বন্ধে অজ্ঞাত, সে কতটা হিংস্র তোমরা তা জানো না। একবার যদি সে টের পায় যে এই গাছে তোমরা বাসা বেঁধেছ, তাহলে সে... এই কথা বলে জলপরি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। ওই জলপরি কার কথা বলছিল? আমরা এই গাছে বাসা বেঁধেছি জানতে পারলে কে আমাদের ক্ষতি করতে পারে? ও কিছু না, তুমি ভয় পেও না টুনি। জলপরি আমাদের ভয় দেখিয়ে এই গাছ ছাড়া করতে চাইছিল। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি পাখিও তার বাসায় 3টি ডিম দেয়।
আর রোজই জলপরি তাদেরকে গাছ ছেড়ে চলে যাবার কথা বলে। কিন্তু একদিন ওই জঙ্গলের এক গুহা থেকে বেরিয়ে আসে ভয়ানক এক ইচ্ছাধারী নাগ। আমি ক্ষুধার্ত, পশু পাখি ব্যাং যা পাবো আমি তাকেই খাবো। এই কথা বলতে বলতে ইচ্ছাধারী নাগ নদীর ধারে সেই লাল ফলের গাছের কাছে আসে। তারপর সেই গাছের দিকে তাকিয়ে বলে, আরে হয়তো গাছের ডালে একটি পাখির বাসা, যাই আজ পাখি খেয়েই পেটের জ্বালা মেটাবো। এই কথা বলে ইচ্ছাধারী নাগ সাপের রূপ ধরে গাছে ওঠে। কি বাসাতে তো কোনো পাখি নেই, কিন্তু দেখছি যে বাসায় তিনটি ডিম রয়েছে, তবে আমি ডিমগুলোই খাই। ইচ্ছাধারী সাপ টুনি পাখির একটা ডিম যেই খায় ঠিক তখনই জলাশয়ের জলপরি ওই ঘটনা দেখতে পেয়ে যায়। এ কি, গাছের ডালে যে ওই ইচ্ছাধারী নাগ! ওকে এক্ষুনি না তাড়ালে টুনি পাখির সব ডিম খেয়ে নেবে। জলপরি জাদু করে সাপটিকে আক্রমণ করে আর সেই গাছের ডাল থেকে নিচে পড়ে যায়। তারপর সে তার আসল রূপে ফিরে আসে। তুই আমাকে পাখির ডিম খাওয়া থেকে বঞ্চিত করলি, এর বদলা আমি নেবই জলপরি। এই কথা বলে ইচ্ছাধারী নাগ সেখান থেকে চলে যায়। তারপর টুনি ও টুন্না তাদের বাসায় ফিরে এসে দেখে তাদের 3টি ডিমের মধ্যে একটি ডিম নেই। জলপরি, নিশ্চয়ই তুমি আমার একটি ডিম খেয়ে নিয়েছো। কেন এমন করলে? বলো, কেন এমন করলে? এখনো সময় আছে। নিজেদের প্রাণ আর ডিম বাঁচাতে চাইলে এখান থেকে চলে যাও, না হলে সে আবার ফিরে আসবে। তারপর জলপরি জলে ডুব দিয়ে চলে যায়। এরপর কেটে যায় আরও বেশ কিছুদিন। টুনি পাখির 2টি ডিম ফুটফুটে ছানা হয়েছে। ওদিকে জলপরিও গাছ থেকে পড়া লাল ফল খায়, তারপর আবার জলে ডুব দিয়ে চলে যায়। এইভাবেই দিন কাটতে থাকে। চলো টুনি, আমরা কিছু খাবার জোগাড় করে নিয়ে আসি। এই গাছের ফল পেকে পড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এই গাছের ফল আমরা খাবো না। যদি জলপরি রেগে আমাদের ছানা দুটোকেই খেয়ে নেয়। তুমি ঠিক কথা বলেছো। চলো আমরা অন্য কোথাও থেকে খাবার জোগাড় করে নিয়ে আসি। এই কথা বলে টুনি ও টুন্না উড়ে চলে যায়। আর তারপরেই আসে সেই ইচ্ছাধারী নাগ। জলপরি এখন নেই, আমি তাড়াতাড়ি সাপের রূপ ধরে গাছে উঠে পড়ি। ইচ্ছাধারী নাগ সাপের রূপ ধরে গাছে উঠতে থাকে। ঠিক তখনই জলপরি তাকে দেখতে পেয়ে যায়। টুনি পাখির দেখছি 2টি ফুটফুটে ছানা হয়েছে, আজ কচি পাখির মাংসকে পেট ভরাবো। এই কথা বলে ইচ্ছাধারী নাগ যেই টুনি পাখির ছানাগুলোকে খেতে যায়, ঠিক তখনই জলপরি জাদু করে 2টি ছানাকে তার 2 হাতে নিয়ে চলে আসে। তুই আবার আমাকে খেতে দিলি না, আমি তোকে ছেড়ে কথা বলবো না, এর প্রতিশোধ নেবই। ইচ্ছাধারী নাগ গাছ থেকে নেমে নদীর পাশে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক তখনই টুনি ও টুন্না বাসায় ফিরে দেখে জলপরির মুখে রক্তের মতো লাল দাগ, আর তার হাতে তাদের 2 ছানা। নিষ্ঠুর জলপরি, তুমি আমার ছানাদের শিকার করেছো। জলপরি আবার জাদু করে তাদের 2টি ছানাকে বাসায় ফিরিয়ে দেয়। তাদের ছানা একদম সুরক্ষিত দেখে টুনি ও টুন্না তো পুরো অবাক। আর ঠিক তখনই তাদের কাছে আসে একটি কাক। তোমরা জলপরীকে ভুল বুঝো না। ওই জলপরী ইচ্ছাধারী নাগের হাত থেকে তোমাদের ডিম রক্ষা করেছিল, আর আজও তোমাদের 2টি ছানাকে জলপরী রক্ষা করেছে। ঠিক তখনই জলাশয় থেকে একটি আর্তনাদ শোনা যায়, আর দেখা যায় একটি সাপ জলপরীকে দংশন করে পালিয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও! ইচ্ছাধারী নাগের বিষে আমার শরীর জ্বলে যাচ্ছে। আমাদের এক্ষুনি জলপরীকে বাঁচাতে হবে, না হলে যে জলপরী মারা যাবে। সাথে সাথেই টুনি পাখি এক বিশেষ জড়িবুটি মুখে করে নিয়ে এসে জলপরীর ক্ষতস্থানে স্পর্শ করাতেই
ইচ্ছাধারী নাগের সমস্ত বিষ নিমেষেই নেমে যায়। আমাদের ক্ষমা করে দাও জলপরি, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। আজ তোমরা না থাকলে আমিও হয়তো প্রাণে বাঁচতাম না। তোমাদেরও অসংখ্য ধন্যবাদ টুনি ও টুন্না। ওই ইচ্ছাধারী নাগের জন্যই আমি তোমাদের এই গাছ ছেড়ে চলে যেতে বলতাম, বারবার তোমাদের সতর্ক করতাম। তোমরা জানো, এই জঙ্গলে একসময় তোমাদের মতোই আর এক টুনি পাখি দম্পতি নাগিনের গাছে বাসা বেঁধেছিল। তাদের কাহিনী তোমাদের বলি শোনো। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হলো সাহানা, মারুফা, ফারিয়া, জোনাকি, নীলিমা, রিপন, অনিতা, নুসরত, রাকিব, ভূমি, কৃষ্ণা, আরিফ, সাইনুর, মোহন, শান্তনা। আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে, তাই আমাদের চ্যানেল জলপরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন। আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান। কি ভাবছেন? ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন।